Bismillahirrahmanirrahim. Dear audience and my dear students, Assalamu alaikum warahmatullah. Good morning. I hope all of you are fine. I am also fine. Welcome to my class today. Today I am going to discuss narration, and I will go to this topic using multiple choice questions option, and this option or format is very common for the examination like admission test in universities and also in other competitive examinations like for job or career, etc. So dear audience, let's go to the lesson directly so that we don't waste our time. The first question is Jamal said to his father, I shall go to school now. আচ্ছা, প্রথম বাক্যটি হলো জামাল তার বাবাকে বলল যে আমি স্কুলে যাব এখন। এই বাক্যটিতে আমরা লক্ষ্য করি যে এখানে said to এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং এই ভার্বটি পাস্ট ইনডেফিনিটে আছে। তাহলে পরবর্তী যে ইনভার্টেড কমার মধ্যে যে রিপোর্টিং স্পিচটা আছে সেটার টেন্স পরিবর্তন হবে। কেন? কারণ আমরা জানি যে রিপোর্টিং ভার্ব যদি আমাদের পাস্ট ইনডেফিনিট বা পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টিং স্পিচের টেন্সও পরিবর্তন করতে হয়। আচ্ছা, সেই কারণে আই শ্যাল গো টু স্কুল নাও এই বাক্যটি যে শ্যাল গো এই ক্রিয়াটি চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে আমরা হুবহু যে এবং আরও একটা লক্ষণীয় বিষয় হলো আই শ্যাল গো টু স্কুল নাও এই বাক্যটি দ্বারা আদেশ নিষেধ প্রশ্ন বা অনুরোধ কিছুই বোঝায় না। এটি সাধারণভাবে একটি বর্ণনামূলক বাক্য। তাহলে বর্ণনামূলক বাক্য হওয়ার কারণে আমরা এটিকে অ্যাসার্টিভ বাক্য বলি। আর অ্যাসার্টিভ বাক্য হলে এই যে ফাদারের পরে যে কমা আছে সেই কমা উঠে গিয়ে সেখানে দ্যাট বসে। তাহলে আমরা জামিল said to his father তারপরে কমাটা উঠিয়ে দ্যাট বসাবো। জামিল said to his father that I shall go to school now। এই যে আই আছে ফার্স্ট পারসন, ইনভার্টেড কমার মধ্যে যদি আই থাকে তাহলে সেটি ফার্স্ট পারসন হওয়ার কারণে সেটি ধরবে হচ্ছে রিপোর্টিং সাবজেক্টকে অর্থাৎ জামিলকে। অর্থাৎ জামিল অনুযায়ী এই আয়ের পরিবর্তন হবে। যে আমি স্কুলে যাব এই কথাটি আসলে কে বলেছে? জামিল বলেছে। সুতরাং এই আমি মানে কিন্তু আমি না, আমি মানে হচ্ছে জামিল। সুতরাং এখানে আমি লিখব হি, হ্যাঁ হি, এবং শ্যাল চেঞ্জ হয়ে যাবে শুড, কিন্তু শুড আবার হি এর পরে বসে না, বসে হচ্ছে উড। তাহলে হি উড গো টু স্কুল, নাও এর পরিবর্তে হবে দেন। তাহলে পুরো বাক্যটি দাঁড়াবে জামিল said to his father that he would go to school then। এবারে আমরা আনসার দেখি। জামিল told his father that he এরপরে আর নাই। আচ্ছা, এখানে টোল্ড দিয়েছে, আমি টোল্ডের বিষয়ে একটু বলি যে said to যদি আমি দিই তাহলেও যে অর্থ প্রকাশ করে আর টোল্ড দিলেও সেই অর্থ প্রকাশ করে। তবে লক্ষণীয় হচ্ছে টোল্ড বা টেল ব্যবহার করলে এরপরে একটি অবজেক্ট ব্যবহার করা লাগে, যেটি এখানে হিজ ফাদার আছে সেটি। আচ্ছা, তাহলে জামিল টোল্ড হিজ ফাদার দ্যাট হি, এরপরে অপশনগুলো দেখি। শুড গো টু স্কুল নাও এটি হবে না, কারণ হি এর পরে শুড হবে না, আবার নাও এখানে চেঞ্জ করে নেই, সেটিও হবে না। আবার উড গো টু স্কুল দেন এটি হবে, কারণ কি হি এর পরে উড বসে এবং নাও এর পরিবর্তে এরা দেন ব্যবহার করেছে। সুতরাং এটি হবে সঠিক উত্তর, আমরা আর না দেখলেও চলবে। এরপরে টু, কামাল said I must write a letter। কামাল বলল আমাকে অবশ্যই একটি চিঠি লিখতে হবে। আচ্ছা, এখানে said পাস্ট টেন্স হওয়ার কারণে রিপোর্টিং ভার্বের যে টেন্স আছে সেটি পরিবর্তন করতে হবে। দুই, এখানে আই মাস্ট রাইট এ লেটার এই বাক্যটি দ্বারা প্রশ্ন আদেশ নিষেধ কিছুই বোঝাচ্ছে না, এটি সাধারণ একটি বর্ণনামূলক বাক্য। সুতরাং এটি অ্যাসার্টিভ এবং এখানে দ্যাট বসবে, আর কমা উঠে দ্যাট বসবে। আচ্ছা, তাহলে পুরো বাক্যটি আমরা কিভাবে করতে পারি? কামাল said দ্যাট, ওকে,
কমা উঠে গিয়ে দ্যাট। এরপরে আই মাস্ট রাইট এ লেটার। আমি বলেছিলাম যে আই যদি থাকে বা আই সংক্রান্ত মি, আওয়ার ইত্যাদি থাকে, তাহলে সেটি ধরবে হচ্ছে রিপোর্টিং সাবজেক্টকে। রিপোর্টিং সাবজেক্ট এখানে কামাল, তাহলে কামাল হবে। অর্থাৎ আই মাস্ট রাইট এ লেটার মানে আমার চিঠি লিখতে হবে এটা না, বরং কামালের চিঠি লিখতে হবে। সুতরাং আয়ের পরিবর্তে হবে হি। আচ্ছা, এই মাস্ট কথাটি দ্বারা চিরকালীন বাধ্যবাধকতা বোঝাচ্ছে না, এটি দ্বারা সাময়িক বাধ্যবাধকতা বোঝাচ্ছে, মানে তার চিঠি এখন লিখতে হবে, হয়তো ভবিষ্যতে নাও লিখতে হতে পারে, তাই না? তাহলে এই মাস্টের পরিবর্তে আমরা হ্যাড টু বসাবো। কামাল সেইড দ্যাট হি হ্যাড টু রাইট এ লেটার। এই তো হয়ে গেল। এবার আমরা উত্তর মিলিয়ে নিই। কামাল সেইড হি মাস্ট রাইট এ লেটার, এটা হবে না, কারণ এখানে মাস্ট পরিবর্তন করেনি এবং সেইডের পরে দ্যাট বসায়নি। 2 নম্বর, কামাল সেইড দ্যাট হি মাস্ট রাইট এ লেটার, এটাও হবে না, কারণ মাস্ট এখানে চিরকালীন বাধ্যবাধকতা বোঝায়নি যে চেঞ্জ করা যাবে না। তারপরেরটা, কামাল সেইড হি হ্যাড টু রাইট এ লেটার, এটাও হবে না, কারণ সেইডের পরে দ্যাট বসায়নি। এবং সর্বশেষ, কামাল সেইড দ্যাট হি হ্যাড টু রাইট এ লেটার, এটা হবে, কারণ এখানে সবই আছে, সেইডের পরে দ্যাট আছে এবং মাস্টের পরিবর্তে হ্যাড টু আছে। মনে রাখতে হবে, মাস্টের পরিবর্তে হ্যাড টু কেবল তখনই হবে যখন মাস্টের অর্থ হবে সাময়িক বাধ্যবাধকতা, চিরকালীন না। আচ্ছা, তারপরে 3 আছে হি সেইড ডু ইউ নো মি, তুমি কি আমাকে চিনো? আচ্ছা, তাহলে এটি একটি প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন হলে আমরা সেইডের পরিবর্তে আস্ক ব্যবহার করতে পারি অথবা ইনকোয়ার অফ ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন তাহলে সেইডের পরিবর্তে আমরা আস্ক ব্যবহার করলাম, তারপরে কমা আছে, এই কমার এখানে আমরা ইফ অথবা ওয়েদার বসাবো। কখন ইফ বসাবো? যদি প্রশ্নটির অর্থ ইয়েস অর নো হয়, তাহলে আমরা ইফ বসাবো বা ওয়েদার বসাবো। আর যদি এই প্রশ্নটির অর্থ কোনো তথ্য দিতে হয়, যেমন আমার নাম অমুক বা আমি অমুক জায়গায় থাকি, হ্যাঁ, ইত্যাদি যদি দিতে হয় তথ্য, তাহলে সেখানে হবে ওই ডাব্লিউএস কোশ্চেনটি হয়ে যাবে, ওয়ার্ডটি ওখানে বসে যাবে। আচ্ছা, তো আমরা লক্ষ্য করি যে এখানে ডু ইউ নো মি এই কথাটি একটি প্রশ্ন এবং এটির অর্থ হচ্ছে তুমি কি আমাকে চিনো। এটার উত্তর হতে পারে হ্যাঁ অথবা না। সুতরাং এখানে সেইডের পরে যে কমা আছে সেটি উঠে গিয়ে ইফ অথবা ওয়েদার বসবে। আচ্ছা, তাহলে প্রথম কথা, সেইডের পরিবর্তে আস্ক বা ইনকোয়ার অফ, কমা উঠে গিয়ে ইফ বা ওয়েদার, আর পরবর্তী যে টেন্স আছে সেটির পরিবর্তন এবং পার্সনের পরিবর্তন করতে হবে। আচ্ছা, তাহলে হি সেইডের পরিবর্তে আমরা ব্যবহার করলাম হি আস্কড অথবা হি ইনকোয়ার্ড। তারপরে ইফ বা ওয়েদার, কেমন? ইফ বা ওয়েদার আমরা এই অপশনগুলো থেকে দেখি শুধু একটা বাক্যেই ওয়েদার আছে, বাকিগুলোতে কিন্তু দ্যাট ইফ আছে, দ্যাট ওয়েদার আছে। তো দ্যাট এবং ইফ দুইটা একত্রে বসে না, সুতরাং এই 3টে অপশন কাটা, বাকি থাকে হচ্ছে প্রথমটা, হি ইনকোয়ার্ড ওয়েদার আই নিউ হিম, এটাই হবে। এখানে সেইডের পরিবর্তে ইনকোয়ার্ড ব্যবহার করেছে, কমা উঠে গিয়ে ওয়েদার বসিয়েছে এবং ডু ইউ নো মি, তুমি কি আমাকে চিনো, এইটা চেঞ্জ করছে কিভাবে? ইউর পরিবর্তে এখানে হবে মানে সেকেন্ড পারসন যেহেতু, তাহলে যাকে জিজ্ঞাসা করছে, মানে এখানে দেখ মনে হচ্ছে যে আমাকে জিজ্ঞাসা করছে, সুতরাং আই হবে। হি ইনকোয়ার্ড হুইদার আই, এবং প্রেজেন্ট টেন্স আছে নো বা ডু, প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে এটি পাস্ট করতে হবে, অর্থাৎ নিউ। সো হি ইনকোয়ার্ড হুইদার আই নিউ হিম, মি থেকে হবে হিম, কারণ মি আমি বলেছিলাম ফার্স্ট পারসন, সেটি রিপোর্টিং সাবজেক্ট হি অনুসারে পরিবর্তন হবে। অর্থাৎ সে বলেছিল তুমি কি আমাকে চিনো, তার মানে সে জিজ্ঞাসা করেছিল আমি তাকে চিনি কিনা। হি ইনকোয়ার্ড ওয়েদার আই নিউ হিম। এরপরে 4, দি হারমিট সেইড উই শ্যাল অল ডাই, হারমিট বলল যে আমরা সকলে মারা যাব। আচ্ছা, এখন এটা আমরা লক্ষ্য করি যে সেইড এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, এটা সেইড হওয়ার কারণে রিপোর্টিং ভার্বের টেন্স পরিবর্তন হবে। 2 হচ্ছে উই শ্যাল অল ডাই, এই কথাটি একটা অ্যাসার্টিভ বাক্য, কারণ এটার দ্বারা আদেশ নিষেধ বোঝায় না, মানে আমরা সবাই মারা যাব, এই কথাটি একটা সাধারণ বর্ণনামূলক বাক্য, এটার দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সও বোঝায় না, অবজেক্টিভও বোঝায় না, এক্সক্লামেটরিও বোঝায় না, কোশ্চেনও বোঝায় না, সুতরাং এখানে বসবে দ্যাট। তাহলে দি হারমিট সেড দ্যাট, ওকে, উই শ্যাল অল ডাই, এটি চিরন্তন সত্য কথা সে বলেছে, সুতরাং এখানে কোনো
পরিবর্তন আমরা না করলেও পারি। কিন্তু লক্ষণীয় যে এই হারমিট এটি কোনো একটা বিশেষ ক্ষেত্রে বলেছেন, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা এটাকে আমরা তার সেই বিশেষ ক্ষেত্রটার কথাও মনে করতে পারি, কেমন। বাট এটা যেহেতু চিরন্তন সত্য কথা, হ্যাঁ, আমরা চিরন্তন সত্য কথা ধরতে পারি, কারণ এটা মূলত একটা কবিতার লাইন। কবিতায় সেখানে তিনি বলেছিলেন, মানে ওটা ছিল দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার কবিতা। সেই কবিতায় যিনি হারমিট ছিলেন তিনি বলেছেন। যাই হোক, এটা আমরা সেই প্রসঙ্গ বাদ দিই। এখানে সরাসরি আমরা যদি লক্ষ্য করি যে হারমিট বলেছিলেন আমরা সবাই মারা যাব, এটি সেখানে যারা ছিল তাদেরকেও বোঝায় এবং আমরা যারা আছি আমাদেরকেও বোঝায়। সুতরাং এটা চিরন্তন সত্য কথা। চিরন্তন সত্য কথা হলে আমরা টেন্স পরিবর্তন করব না। তাহলে আমরা লিখব হচ্ছে দি হারমিট সেইড দ্যাট, হ্যাঁ, উই আছে উই থাকবে, শ্যাল আছে শ্যাল থাকবে, অল ডাই সব সেম থাকবে, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না। তাহলে প্রথমটা দি হারমিট সেইড দ্যাট উই শ্যাল অল ডাই। ওকে, আচ্ছা, তারপরে বেগার, দি বেগার সেইড টু মি কাইন্ডলি গিভ মি সাম মানি। বেগার আমাকে বলল যে দয়া করে আমাকে কিছু টাকা দাও বা অর্থ দাও। তাহলে এটি একটি অনুরোধ। কাইন্ডলি গিভ মি সাম মানি, এটা কি একটা অনুরোধমূলক বাক্য। তো অনুরোধমূলক বাক্য হওয়ার কারণে আমরা এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে একটু ভিন্নভাবে চেঞ্জ করব, এবং এখানে এই কমার পরিবর্তে টু ব্যবহৃত হবে, টু, কেমন। এবং সেইড ভার্বটিও চেঞ্জ হয়ে যাবে। সেইড ভার্বটি সাধারণত এখানে অনুরোধ বোঝায় যেহেতু, তাহলে রিকোয়েস্ট হতে পারে, এন্ট্রিট হতে পারে। আচ্ছা, তাহলে পুরো বাক্যটির উত্তর এরকম হতে পারে, দি বেগার সেইড টু মির পরিবর্তে দি বেগার রিকোয়েস্টেড মি, কমা উঠে গিয়ে টু কাইন্ডলি গিভ হিম সাম মানি। দি বেগার রিকোয়েস্টেড মি টু কাইন্ডলি গিভ হিম সাম মানি, এটা বললে হয়ে গেল। আবার এই কাইন্ডলি বাদও দেওয়া যায়, দি বেগার রিকোয়েস্টেড মি টু গিভ হিম সাম মানি, হ্যাঁ। তারপরে আমরা এখান থেকে অপশনগুলো দেখি, দি বেগার রিকোয়েস্টেড টু মি, এটা হবে না, কারণ রিকোয়েস্টের পরের টু বসে না। দি বেগার আস্কড মি, এটা হতে পারে, আমরা একটু দেখি, টু গিভ হিম সাম মানি, এটা হতে পারে, কেমন। কিন্তু যেহেতু এটা অনুরোধ বোঝাচ্ছে সরাসরি, সুতরাং আমরা একটু ওয়েট করি। দি বেগার টোল্ড মি টু গিভ হিম সাম মানি, এটাও হতে পারে, কিন্তু এখানে যেহেতু রিকোয়েস্ট মিন করছে, আমরা একটু ওয়েট করি। দি বেগার এন্ট্রিটেড মি টু গিভ হিম সাম মানি, এটা হবে, কারণ এন্ট্রিট কথার অর্থ হচ্ছে অনুরোধ করা। এটা যদি না থাকতো তাহলে আস্কড মি, এটা হতে পারতো। আবার আস্কড মি যদি না থাকতো তাহলে টোল্ড মি, এটাও হতে পারতো। মানে এই ট্রেল এবং আস্ক হলো একেবারেই ইম্পারেটিভের শেষ পর্যায়ের ক্রিয়া, হ্যাঁ। নর্মালি সাধারণত যে এন্ট্রিট, রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস এ জাতীয় ক্রিয়া ব্যবহার করা হয়। আচ্ছা, দি বেগার এন্ট্রিটেড মি, তারপরে ইনভার্টেড কমার স্থানে টু, আর গিভ হিম সাম মানি। ওকে, আচ্ছা, এরপরে 6, দি টিচার সেইড ইউনিটি ইজ এ স্ট্রেংথ। শিক্ষক বললেন যে একতাই শক্তি। এই বাক্যটি চিরন্তন সত্য কথা, সবাই জানে। এবং এখানে তাহলে গ্রামার চেঞ্জ হবে না, টেন্স চেঞ্জ হবে না। দি বেগার সেইড দ্যাট ইউনিটি ইজ স্ট্রেংথ। দি বেগার সেইড দ্যাট ইউনিটি ইজ স্ট্রেংথ, এখানে দেখতে হবে দি বেগার টোল, দ্য টিচার টোল্ড দ্যাট আছে, দি টিচার টোল্ড দ্যাট ইউনিটি ইজ স্ট্রেংথ, এটা হবে না, কারণ কি টেল ভার্বের পরে একটা অবজেক্ট বসানো উচিত, বাট এখানে সেই অবজেক্টটি নাই, সুতরাং এটা হবে না। আর বাকি যেটা আছে, দি টিচার সেইড দ্যাট ইউনিটি ইজ স্ট্রেংথ, এটা হবে, কারণ এখানে সেইড ভার্বটি বসাইছে এবং দ্যাট বসাইছে, এবং বাকি যে টেন্স আছে সেটার কোনো পরিবর্তন করেনি, সুতরাং এটা হবে সঠিক উত্তর। এরপরে ওকে, তো হি সেইড হোয়াট এ ফুল আই অ্যাম, এই বাক্যটিতে আমরা লক্ষ্য করছি যে এটা একটা এক্সক্লামেটরি বাক্য এবং দুঃখের সাথে বলেছে, সেই কারণে হি এক্সক্লেমড উইথ গ্রিফ হবে, আর কমা উঠে গিয়ে দ্যাট হবে। তারপরে হোয়াট এ ফুল আই অ্যাম, আই এর পরিবর্তে হি, অ্যাম এর পরিবর্তে ওয়াজ, আর হোয়াট এর পরিবর্তে এ গ্রেট। ওকে, তাহলে হি এক্সক্লেমড উইথ গ্রিফ দ্যাট হি ওয়াজ এ গ্রেট ফুল,
এই হলো সঠিক উত্তর। আমি সর্বশেষ যে বাক্যটি করব সেটি হলো কল ফার্স্ট উইটনেস সেইড দ্য জাজ বললেন যে প্রথম সাক্ষীকে ডেকে আনো। তাহলে এটা একটা অর্ডার হতে পারে। তাহলে দি জাজ অর্ডার্ড, কাকে অর্ডার করলো? কাউকে অর্ডার করলো। তো কাউকে অর্ডার করা এখানে দেম ব্যবহার করতে হয়। দি জাজ অর্ডার্ড দেম, তারপরে যেহেতু ইম্পারেটিভ বাক্য টু বসবে, টু আর কল ফার্স্ট উইটনেস যা আছে তাই বসবে। তাহলে দি জাজ সেইড টু কল দ্য ফার্স্ট উইটনেস, এটা হবে না, কারণ সেইড হবেই না এখানে। দি জাজ হ্যাড আস্কড ফার্স্ট উইটনেস, এটাও হবে না। দি জাজ আস্কড দেম টু কল দ্য ফার্স্ট উইটনেস, এটা হতে পারে। হ্যাঁ, রিকোয়েস্ট বা অর্ডার বা আস্ক যে কোনো একটা দেওয়া যেতে পারে। দি জাজ আস্কড দেম টু কল দ্য ফার্স্ট উইটনেস, এখানে আচ্ছা দাঁড়াও, দি জাজ টোল্ড টু কল দ্য ফার্স্ট উইটনেস, এটা হবে না। এখানে সবগুলোতেই কিছু না কিছু ভুল আছে, তবে যেটা ও নম্বরে আছে সেটা একটু বেশি সঠিক। কেমন? দি জাজ আস্কড দেম টু কল দ্য ফার্স্ট উইটনেস, এখানে দার পরে ফার্স্ট শব্দটি নাই শুধু। তো আমার মনে হয় এখানে এটা প্রিন্টিং মিস্টেক, এটা থাকলে সঠিক উত্তরটি এটাই হবে। তো আজকে এ পর্যন্তই। আমরা আবার ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। তো আজকে আমরা এতটুকুই শিখলাম। এখানে ন্যারেশনের উদাহরণের মাধ্যমে আমরা ন্যারেশন শেখার চেষ্টা করলাম। সময় সংক্ষিপ্ত ছিল, একেবারেই ছোট ক্লাস নিতে হয়েছে। যাই হোক, কারণ অনেকেই বড় ক্লাস দেখার ধৈর্য তাদের থাকে না, তো সেই কারণে সংক্ষেপে নেওয়া হয়েছে। এবং এটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য এভাবে পরীক্ষায় এসে থাকে। একই সাথে আমি দুটো কাজ করার চেষ্টা করেছি। এক হলো যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিবে তাদের যেন একটু সহযোগিতা হয়, আর যে সকল শিক্ষার্থী সাধারণভাবে শিখতে চায় তাদেরও কীভাবে ন্যারেশনটা করতে হয় সেটি শেখানোর উদ্দেশ্য ছিল। তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একটা সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।